তাহলে কেমন চলছে দিনকাল? অনেকদিন আবার আপনাদের পাত্তা পাওয়া যাচ্ছে না, খোঁজ খবর নেওয়া হচ্ছে না। কেমন চলছে অবশ্যই কমেন্ট বক্সে আগে লিখে জানান, কারণ আপনারা হয়তো ক্যামেরার এপার থেকে দেখছেন, কিন্তু আমাদের সাথে আপনাদের বন্ডিংটা না দিন দিন আরও শক্তপোক্ত হচ্ছে। যাই হোক, অলরেডি বলেছিলাম টেক নিউজে যে MWC কিন্তু চলছে, সেখানে প্রত্যেকটা টেক রিলেটেড কোম্পানি তাদের যে নতুন নতুন টেক প্রোডাক্ট রয়েছে বা বিভিন্ন ধরনের পেটেন্ট শো করছে। এরই মধ্যে লেনোভো এমন একটা ল্যাপটপে পেটেন্ট শো করেছে যেই ল্যাপটপের ডিসপ্লেটা একেবারে ট্রান্সপারেন্ট, পেছন দিক থেকে যদি কোনো আপনি জিনিস রাখেন সেগুলোকে সম্পূর্ণ দেখা যাচ্ছে। এমনকি এই ল্যাপটপে বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করা হয়েছে, কিন্তু আদপে ল্যাপটপ, তাও আবার ট্রান্সপারেন্ট ল্যাপটপ, এটা কতটা বাস্তবসম্মতভাবে কাজ করবে? আর এইগুলো শোকেস হচ্ছে মানে এই যে কমার্শিয়ালি অ্যাভেলেবেল কোম্পানি করবে তেমনটা নয়। কোম্পানি তাদের টেকনোলজি উন্নত করছে, সেগুলোই সবার সামনে, সারা বিশ্বের সামনে তুলে ধরছে। আর আমাদেরকে তুলে ধরার দায়িত্ব কিন্তু সম্পূর্ণভাবে আপনার। একটু লাইক করে দেবেন, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল ঘন্টিটা বাজিয়ে রাখবেন। 1,500 লাইক আজকে কিন্তু ছোট ভাই হিসেবে রিকোয়েস্ট করছি, করে দেবেন তো? তাহলে চলুন পরবর্তীতে কি টেক আপডেট আছে দেখে নিই। যাই হোক, MWC দিয়ে যখন শুরু করলাম, একজন দেখলাম কমেন্ট করেছেন MWC কথার ফুল ফর্ম কি। এটা হচ্ছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস। সেখানে লেনোভো সাব ব্র্যান্ড কোম্পানি মোটোরোলা, হ্যাঁ ঠিক শুনছেন, লেনোভোর আন্ডারে কিন্তু এখন মোটোরোলা কাজ করে, সেই মোটোরোলা একটা রোলেবল স্মার্টফোনের পেটেন্ট দেখিয়েছে, যেটা অনেকদিন আগেই তারা শোকেস করেছিল, যেটা একদম রিস্ট ব্যান্ডের মতো, হাতে আপনি পরে ফেলতে পারবেন, চারিদিকে ডিসপ্লেটা দেখানো যাচ্ছে। তবে এটাও কিন্তু বাস্তবে অতটা কাজে আসবে বলে আমার মনে হয় না। কিন্তু শুধুমাত্র লেনোভো, মোটোরোলা এরা তো নয়, স্যামসাংও তো বাকি রয়েছে। স্যামসাং, মোটোরোলার দেখা দেখি তারাও কিন্তু একটা এই ধরনের রোলেবল ডিসপ্লে সামনে নিয়েছে। তবে এটা স্মার্টফোন হবে না অন্য কিছু হবে সেটা তো বোঝা যাচ্ছে না। তবে স্যামসাংও কিন্তু এই ধরনের পেটেন্ট ফাইল করেছে। তবে এই ধরনের ডিসপ্লেতে কতটা ভাঁজ পড়বে, আমরা ফোল্ড বা ফ্লিপ ফোনে তো দেখছি ডিসপ্লের মধ্যেখানে একটা ক্রিচ চলে আসছে বা ভাঁজ চলে আসছে, সেটা এই রোলেবল স্মার্টফোনে কিন্তু অতটাও তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না। যদিও এগুলো কমার্শিয়ালি অ্যাভেলেবেল হয়নি, কিন্তু আস্তে আস্তে আমাদের স্মার্টফোন এই ধরনের ফোল্ডিং বা রোলেবল হতে পারে, তার একটা ইঙ্গিত কিন্তু আমরা এখনই পাচ্ছি। গুগল কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারে খুবই সিরিয়াসলি কাজ করছে। তারা জেমিনাই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা ব্যবহার করছে, শোনা যাচ্ছে সেটা অ্যান্ড্রয়েড যে ফোনগুলো রয়েছে সেখানে 2025 মানে 2025 সাল থেকে ইন্টিগ্রেটেড থাকবে। অর্থাৎ আমরা এখন যে গুগলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট পাই, তার জায়গায় আমরা 2025 সালে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে জেমিনাইয়ের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার ব্যবহার দেখতে পারি। অর্থাৎ গুগলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট যেমন শুধুমাত্র ভয়েসের উপর নির্ভর করতো, জেমিনাইকে দিয়ে আপনি সমস্ত কাজ করে নিতে পারবেন। জেমিনাইকে জাস্ট একটা ভয়েস কমান্ড দেবেন যে এই ছবিটা আপনার হয়ে এঁকে দিতে হবে, সে ছবি এঁকে দেবে, ভিডিও এডিট করে দেবে, এমনকি সে ভিডিও ইম্পোর্টও করে দিতে পারে। দেখা যাক 2025 সালে মোবাইলের স্পেসিফিকেশনের থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিচারগুলো গুরুত্বপূর্ণ বেশি হবে। আর এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গুরুত্ব কতটা সেটা কিন্তু অ্যাপেল বুঝে ফেলেছে। অ্যাপেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আরও শক্তপোক্ত করার জন্য, নতুন নতুন ফিচার ইন্ট্রোডিউস করার জন্য তাদের যে ই কার প্রজেক্ট চলছিল সেটাকে তারা সম্পূর্ণ ক্যান্সেল করে দিয়েছে। আপাতত ক্যান্সেল, মানে সেই ই কার প্রজেক্ট, অর্থাৎ অ্যাপেলের আন্ডারে যে অটোমেটিক ভেহিকেল আসার কথা ছিল সেটা কিন্তু এখন আসছে না। অ্যাপেলের সম্পূর্ণ টিম এখন ফোকাস করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর। অবশেষে সব থেকে বড় সুখবরটা অ্যাপেল আজকে শোনালো। যাই হোক, তার আগে বলে দিই, অ্যাপেলের iOS 18 আপডেট কোন কোন স্মার্টফোনে আসবে তার একটা সম্পূর্ণ লিস্ট সামনে চলে এসেছে, কোন আইপ্যাডে আসবে। আইফোন XR মডেল থেকে যারা স্মার্টফোন ব্যবহার করছেন তাদের ফোনে iOS 18 আপডেট আসবে। তারপরে আইফোন 11, 12, 13, 14, 15 এইগুলোতে কিন্তু iOS 18 ফিচার আসবে, আর সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরও ফিচার দেখা যাবে। কিন্তু সব থেকে সুখবরটা হচ্ছে আইফোন 17 এবং আইফোন 17 প্লাস যে দুটো ফোন হবে, সেখানে অ্যাপেল সর্বপ্রথম 120 হার্টজের রিফ্রেশ রেট দেবে। হ্যাঁ, 60 হার্ট ছেড়ে 120 হার্ট, অর্থাৎ আইফোন 16এও আমরা 60 হার্টজই পোয়াবো। যাই হোক, অনেকেই কিন্তু আইফোন 16 আর কিনতে চাইবেন না। আর সঙ্গে সঙ্গে অলওয়েজ অন ডিসপ্লে ফুল সাপোর্ট আইফোন 17 আর 17 প্লাসে থাকবে। লাভা অগ্নি 2 স্মার্টফোনটাকে মনে পড়ছে? ওই ফোনটা ছোট ভাই লাভা কার্ভ 5G অবশেষে 5 মার্চ ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে চলেছে। কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট, এর সঙ্গে সঙ্গে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7050 চিপসেট, বেশ পাওয়ারফুল চিপসেট। বলা হচ্ছে ফোনটা 15,000 থেকে 16,000-এ লঞ্চ করবে, এমনকি কেউ কেউ বলছেন এটা 16 থেকে 18,000 রুপিতে লঞ্চ করবে। যাই হয়ে যাক না কেন, ফোনটা যদি অফার পিরিয়ডে 15 থেকে 16,000-এ লঞ্চ করে না, তাহলে একদম কামাল হয়ে যাবে। আর হ্যাঁ, লাভা অগ্নি 2 যেমন বাংলাদেশে আনঅফিসিয়ালি অ্যাভেলেবেল হয়েছিল, এই ফোনটাও অ্যাভেলেবেল হবে, তবে প্রথম দিকে একটু দাম বেশি থাকবে, তারপরে কিন্তু দামটা কমবে। রিয়েলমি তাদের সব থেকে সস্তা ফ্ল্যাগশিপ কিলার ডিভাইসটা লঞ্চ করতে চলেছে, যেটা রিয়েলমি GT Neo 6 এর আন্ডারে হবে। হতে পারে রিয়েলমি GT Neo 6T। আর এই ফোনটা 11ই মার্চ হয়তো চাইনিজ মার্কেটে লঞ্চ করবে, তারপরে ইন্ডিয়া বাংলাদেশেও ছড়িয়ে যাবে। এই ফোনটায় সর্বপ্রথম ইউজ করা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8S Gen 3 চিপসেট, এছাড়াও 144 হার্টজের 1.5K একটা অ্যামোলেড ডিসপ্লে থাকবে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার
স্ক্যানার থাকবে, 64 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা থাকবে, এছাড়াও 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে। ওভারঅল এই কনফিগারেশন দিয়ে চাইনিজ মার্কেটে বলা হচ্ছে ফোনটা 30,000 রুপি। আমাদের এখানে যদি 35,000-এর ফোনটা লঞ্চ করতে পারে, আর কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 3 এই প্রসেসরটা কিন্তু আজকের দিনে একদম ফ্ল্যাগশিপ ক্যাটাগরি প্রসেসর। তবে অ্যান্টুটু কত আসবে, এর পারফরমেন্স কেমন দিচ্ছে সেটা অবশ্যই আমরা নজর দেব। তো দেখা যাক, এই ফোনটা কিন্তু বাজার কাঁপাতে পারে। শুধুমাত্র তাই নয়, রিয়েলমি 12 সিরিজের আন্ডারেও আরও একটা ফোন কিন্তু এনলিস্টেড হয়েছে, যেটা ওই রিয়েলমি নোট 50 যে ফোনটা লঞ্চ করলো তার একটা রিব্র্যান্ডেড ভার্সন। সো দেখা যাক, রিয়েলমি একই ফোন 3-4 বার করে রিব্র্যান্ড করছে। এমনকি রিয়েলমি এটাও অফিসিয়ালি ডিক্লেয়ার করেছিল তারা নার্জো সিরিজের আন্ডারে কোনো স্মার্টফোন আনবে না, কিন্তু আবার তারা নার্জো সিরিজের আন্ডারে স্মার্টফোন আনছে। রিয়েলমি কোম্পানিটার এই টাল বাহানা আর যাবে। যাই হোক, টেকনো কোম্পানিটাও কিন্তু এবার বেশ সুন্দর সুন্দর দেখতে স্মার্টফোন লঞ্চ করছে। টেকনো কেমন 30 প্রিমিয়ার বলে একটা স্মার্টফোন তারা MWC-তে শোকেস করেছে, যেখানে একটা পাওয়ারফুল চিপসেট রয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8200 আলট্রা। এর সঙ্গে সঙ্গে অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এছাড়াও 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ফোনটা দেখতে অসাধারণ লাগছে। বলা হচ্ছে এই ফোনটাও নাকি গ্লোবাল বা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করবে, আর বাংলাদেশেও কিন্তু টেকনো এটাকে অফিসিয়াল লঞ্চ করার একটা সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক টেকনোর এই স্মার্টফোনটা কত দামে লঞ্চ করতে। শুধুমাত্র তাই নয়, এর পাশাপাশি সব থেকে ঝটকা খবরটা আজকে দিয়ে দিই, স্যামসাং গ্যালাক্সি A35 আর A55 দুটো স্মার্টফোনের লঞ্চ ডেট সামনে চলেছে। যদিও আমাদের দেশে কবে লঞ্চ হচ্ছে এখনো ঠিক হয়নি, 11ই মার্চ এটা অস্ট্রেলিয়াতে লঞ্চ হচ্ছে। তারপরে আপনি একদম 100% শিওর ধরে রাখতে পারেন মার্চ মাসে 20 থেকে 25 তারিখের মধ্যে এগুলো ইন্ডিয়ান মার্কেটেও লঞ্চ করবে। A35, A55 এই দুটো ফোনের স্পেসিফিকেশন মোটামুটি আপনাদের সকলের জানা, সেটা নিয়ে কথা বলছি না। তবে A35 আর A55 এর দাম কিন্তু আগের জেনারেশনের থেকে স্যামসাং বাড়াতে চলেছে। হ্যাঁ, ঠিক শুনছেন, A55 বলা হচ্ছে 40 থেকে 45,000 টাকার ক্যাটাগরিতে, আর A35 35 থেকে 30,000 টাকার ক্যাটাগরিতে লঞ্চ হবে। একদম ধর্তব্যের বাইরে চলে যাচ্ছে। কেন লোকে S22 নেবে না 2 বছরের পুরনো ফোন, আমি সেটাই ভাবছি। A54 যে দামে বিক্রি হয় তার থেকে অনেক কম দামে S21 ফ্যান এডিশন বিক্রি হয়, কেন S21 ফ্যান এডিশন লোকে নেবে না? স্যামসাংয়ের এই মার্কেট গিমিকটা আমি ঠিক বুঝতে পারছি না। আপনাদের যদি কোনো মাথায় ঢুকে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকে আর কথা বাড়ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।